নমস্কার, আমি এসেছি আরেকটি গল্প নিয়ে। এটি আমারই লেখা। গল্পের নাম ভ্রম। সকাল 9টা থেকে 11টা অবধি বেশ ভিড় থাকে দোকানে। আদিল আর তার দুই ছোকরা কর্মচারী হিমশিম খায় সামলাতে। 11টার পর একটু কমে আসে। আদিল এ সময়টায় চা আনায় পাশের চায়ের দোকান থেকে, ইলাইচি চা। লম্বা এক শ্রুত শব্দে চায়ে চুমুক দেয় আদিল। মান্দাতার আমলের এক ট্যাপ রেকর্ডারে ক্যাসেট চালায়। চোখ বন্ধ করে গান শোনা ও চাপান চলতে থাকে। কিছু গৃহবধূরা এ সময় আসে মাথার তেল, শ্যাম্পু, খাদ্য সামগ্রী নিতে। কর্মচারীরা সামলায় এ সময়। কিছু রসিকতার কথা বলে মাল গছানোর চেষ্টা করে। বৌদি, এই ক্রিমটা মেখে দেখুন, আরও ফর্সা হবেন। এসব টুকরো টুকরো কথা কানে আসে। আদিল একটু বিরক্ত হলেও সহ্য করে, কারণ এরা লক্ষ্মী দোকানে। তার দোকানে সংসারের যাবতীয় জিনিস রাখা হয়, মহিলাদের খুব প্রিয়। সে চোখ বুজে গান শুনে প্রতিদিনই একজনের কথা মনে পড়ে। কি করছে এখন? আমাকে কি ভাবে একবারও? এই, তুমি কি করে এলাচ দেওয়া চা খাও? উফ, মশলা দিয়ে চা ভাবতেও পারি না। আমি কিন্তু দার্জিলিং চাই খাবো, তোমার ওই ইলাইচি চা না। এক মিষ্টি কণ্ঠস্বর বাজে কানে। ঠিক হ্যায়, तुम्हारी पसंद चाय खाना, हम इलायची चाय पियेंगे, আদিল হেসে বলতো। হাম খাবো না চা, বাঙালিরাই শুধু চা খায়, এ নিয়ে মজা করত। চা নিয়ে দ্বিমত, খাওয়া নিয়ে। তবু তার সুন্দর চেহারা দেখে প্রেমে পড়েছিল এলিট কালচার্ড হিন্দু বাঙালি রিনি। বেলা 1টা বাজলে বাড়ি থেকে খাবার আসে কর্মচারীদের জন্য। পোলাও, কোফতা, আরও সব পদ থরে থরে সযত্নে পরিবেশিত। না, রান্না সত্যি ভালো করে রাবেয়া, তার বেগম। আর আদিলের হৃদয়ে প্রবেশ করার জন্য রাস্তা খুঁজে চলেছে সে নিরন্তর। মিথ্যেই লোকে বলে যে হৃদয়ে ঢোকার রাস্তা পেট দিয়ে যায়। তাহলে তো রাবেয়া আদিলের হৃদয়। তুমি দিল মে বন্ধ করলু দরিয়া মে ফেক দু চাবি, এই গানটি আদিলের খুব প্রিয়। এটির কারণ রাবেয়াও জানে। তবু সে নীরবে তার স্ত্রী ধর্ম পালন করে। মরমে মরে থাকে আদিলের জীবনে তাকে জোর করে চাপিয়ে দেওয়ার জন্য। এক অপরাধ বোধ, এক হীনমন্যতা বোধ তাকে কুড়ে কুড়ে খায়। সুপুরুষ আদিলের পাশে সে বেমানান, ভালো জানে সে। তাই সে সযত্নে রান্না করে, অনেকটা ভালোবাসা ঢেলে। সকাল থেকে একটানা কাজ করে এই বসেছে একটু রাবেয়া। ঘন করে মশালা চা বানিয়ে শ্বশুর শাশুড়িকে দেয়, নিজেও মোড়া নিয়ে বসে। এই সময় একটু পারিবারিক কথাবার্তা হয়, গল্প হয়। শ্বশুর আতাউর তার নিজের মামা হয়। উনিই ভাগ্নিকে পুত্রবধূ নির্বাচন করে রীতিমতো অশান্তি করেই আদিলকে বাধ্য করেন। আদিল বাধ্য হয়ে নিকা করলেও মন থেকে যে রাবেয়াকে মেনে নেয়নি, এতে আতাউর অপরাধবোধে ভোগেন। রাবেয়ার জন্য আরও স্নেহ বোধ করেন। এত ভালো গুণী মেয়ের কদর দিতে শিখল না আদিল। আফসোস, ওই কাফের মেয়েটির প্রেমের কাজল এখনও পড়ে আছে সে। বেবকুফ, আশিকি আভি তক উতরা নেই। পরম স্নেহে রাবেয়াকে ওর পছন্দের জিনিস এনে দেন। একটি সেলাই মেশিন এনে দিতে কি খুশি রাবেয়া। ঘরের কাজের ফাঁকে সেলাই করে। পুরো মহল্লার মহিলারা আসে, গল্পগাছা হয়, রোজগারও হয়। নাতি দুটোকে এখনও নিজেই পড়ায় রাবেয়া। সংসারটিকে যত্নে ভালোবাসায় এক টুকরো জন্নত বানিয়েছে সে। রূপের খামতি এভাবে পুষিয়ে দিতে চায়। তার কাছে আসে মহিলারা, গল্প করে, তাদের স্বামীরা কত কিছু এনে দেয়। আদিল তো কখনো কিছু দেয় না তাকে। দুটো ছেলে হয়েছে নিতান্তই জৈবিক কারণে। রাবেয়া সবার কথা শোনে আর ম্লান হাসে। সেদিনও বেলা 11টায় চা নিয়ে চুমুক দেবে আদিল, এমন সময় সমীর এলো। সমীর তার কলেজের বন্ধু, আগে এই অঞ্চলেই থাকতো। সমীরকে দেখে খুশি হলো আদিল। চায়ের অর্ডার দিতে গেলে সমীর বাধা দেয়। চায়ে চলবে না, বিরিয়ানি চল, কথা আছে, এখানে নয়। সমীর আর কিছু বলারই সুযোগ দিল না, প্রায় টেনেই নিয়ে গেল বাইরে। এক্ষুনি দোকান ছেড়ে যাওয়া মুশকিল, বল কি বলবি। চোখ নাচিয়ে সমীর বলে, কাল দোকানের বাহানা চলবে না, বেলা 12টায় পৌঁছে যাবি বিজনের রেস্তোরাঁতে। গেট টুগেদার আছে, কলকাতার বাইরে যারা থাকে তারা এসেছে। একসাথে লাঞ্চ, আড্ডা। একটু থেমে রহস্য ভরা কণ্ঠে বলে, আরে মিয়া,
हुलिया थोड़ा तनिक ठीक करके जाना, तुम्हारे लिए जबरदस्त सरप्राइज है বলে চলে গেল সমীর, আদিলের পিঠ চাপড়ে এক ঝলক টাটকা বাতাস ছড়িয়ে। একঘেয়ে জীবনে একটু পরিবর্তন একটু হলেও। আদিল ভাবতে থাকে কী সারপ্রাইজ হতে পারে, অনেক দিন পর বন্ধুদের দেখবে ভেবে বেশ চনমনে বোধ করে সে। সেদিন রাতে খাওয়া দাওয়ার পর আদিল আয়নায় নিজেকে দেখল, কতদিন নিজের দিকে তাকায়নি। অভিমানে নিজেকে কষ্ট দিয়ে অন্যদের কষ্ট দিয়ে আসছে। গালে হাত বোলায়, চুলে আঙুল চালাতে চালাতে ভাবে কাল একটু ফিটফাট হয়ে যেতে হবে। পরের দিন সকালে হালকা নাস্তা করে চান করে রেডি হয়ে যখন বেরোতে যাবে, রাবেয়া সামনে এসে দাঁড়ায়। তার চোখে বিস্ময়, মুগ্ধতা। মাশাল্লাহ, কোথাও যাচ্ছ? কি সুন্দর দেখাচ্ছে। সংক্ষেপে রাবেয়াকে জানায় যে আজ দোকানে শুধু কর্মচারীদের খাবার যাবে, আর আব্বু পারলে যেন দোকানে গিয়ে বসে। বিস্মিত বাড়ির লোকজনদের সামনে দিয়ে বেরিয়ে গেল সে। এদেরকেও দোষ দেওয়া যায় না, কখনো তাকে দেখে না কোথাও যেতে সাজগোজ করতে। কি, কেন, কোথায়, এত প্রশ্ন ভালো লাগে না। বিশেষ করে আব্বাকে এড়িয়ে চলে। এত ধর্মীয় গোঁড়ামি, অন্ধবিশ্বাস আদিলের শিক্ষিত যুক্তিবাদী মন মানে না। আদিলের এত কাফের প্রীতি তার আব্বাজান পছন্দ করেন না। নিজেদের পৈতৃক ভিটে আগ্রা ছেড়ে এই কলকাতা কেন এসেছিল, এই প্রশ্ন মনে মনে বহুবার করেছে আদিল। এই শহরে বড় হয়েছে, পার্ক সার্কাসের পচা গলিতেই তো সীমাবদ্ধ থাকেনি তার যৌবনের দিনগুলো। খুব স্বাভাবিকভাবেই তার বন্ধুরা কলকাতাতেই ছড়িয়ে। বিভিন্ন পরিবার থেকে আসা বুদ্ধিদীপ্ত উজ্জ্বল তরুণ তরুণীদের সাথে সে বড় হয়েছে। দেশপ্রিয় পার্কের কাছেই তাদের বন্ধু কাম সহপাঠী বিজন তার অত্যাধুনিক রেস্তোরাঁ হাপুস হুপুস খুলেছে, যা ইতিমধ্যেই জনপ্রিয় হয়ে উঠেছে। নামটি শুনে হাসি পেল বেশ নজর কাড়া যাকে বলে। তেরা বেঁকা করে এমনভাবে লেখা যা রীতিমতো আকর্ষণীয়। আদিল যখন পৌঁছয় তখন 11:30 প্রায়। খোলা ছাদে খুব সুন্দর সিটিং অ্যারেঞ্জমেন্ট, গাছগাছরা দিয়ে খুব ভালো সাজিয়েছে। কফির অর্ডার দিয়ে কর্নারে বসলো সে। বিজন নেই, ফিটফাট ড্রেস পরিহিত এক ছোকরা কাস্টমার সামলাচ্ছে। বেশ রিল্যাক্সড বোধ করছে সে। বেশ কিছু সময় গেল, কারোর পাত্তা নেই। আদিল এবার অধৈর্য হচ্ছে। এমন সময় এক সুবেশা মহিলা এসে ওই ছোকরা ম্যানেজারকে কিছু বলল। ছোকরাটি আদিলের দিকে আঙুল দেখিয়ে দিল। আদিল ঘাড় ঘুরিয়ে প্রবেশপথের দিকে তাকিয়েছিল। এবার মহিলাকে তার দিকে আসতে দেখে কফির কাপে মন দিল। অবাক হলেও তা প্রকাশ করল না। কী হতে পারে? ভাবতে না ভাবতেই মহিলা তার উল্টো দিকের চেয়ারে বসে সানগ্লাসটি টেবিলে রাখে। রিনি! বিস্ময় কাটতে বেশ সময় লাগলো। কেমন সারপ্রাইজ, আশা করনি তাই তো? রিনি দুই চোখে কৌতুক নিয়ে বলে। এ কোন রিনি? সরু প্লাক করা ভুরু, ঈষৎ উঁচু হনু মাধুর্যকে নষ্ট করে দিয়েছে। ডিপ নেক ব্লাউজ, ক্লিভেজ দেখানো, খসখসে চামড়া, সব কিছু আদিলকে বেশ ধাক্কা দিয়েছে। যে ছিল তার স্বপনচারিণী, যার কথা মনে করেই দিনের শুরু, সেই মিষ্টি নিষ্পাপ একটি মুখ সামনে আসেনি। নারীর সাথে তার কোনো মিল না পেয়ে এক হতাশা আদিলকে গ্রাস করে। নিজেকে সামলে কাষ্ঠ হাসি দেয়, কথা চালাতে চেষ্টা করে। রিনিও বেশ আশাহত হয়েছে, চেহারায় স্পষ্ট। আদিলের উচ্ছ্বাসের অভাব তাকে ধাক্কা দিয়েছে। রিনির ভাষা ডাগর, দুটি চোখে এক ধূর্ত শিকারী দৃষ্টি। আদিল সেই চোখে চোখ রেখে কিছু খোঁজে, না পেয়ে দৃষ্টি সরিয়ে নেয়। তুমি আমাকে দেখে খুশি হওনি মনে হচ্ছে। রিনির প্রশ্নে মৃদু হেসে আদিল মাথা নাড়ে। 10 বছরেরও পর দেখা, কেমন আছো? চলে যাচ্ছে, তুমি এর মধ্যে আসোনি? আদিল পাল্টে জিজ্ঞেস করে। এসেছি, খুব কম সময়ের জন্য। অনেক কাজ ও কমিটমেন্ট থাকতো, কারোর সাথেই দেখা হতো না। এবার সময় পেয়েছি, সবার সাথে দেখা করব। বেশ দৃঢ়তার সাথে বলল রিনি। কথাবার্তা ঠিক কাঙ্ক্ষিত পথে এগোচ্ছে না। এ তার প্রেমিক আদিল নয়, এ যেন এক অচেনা পরপুরুষ। আদিল আর কারোর স্বামী, কথাটা মনে হতেই এক ঈর্ষা গ্রাস করে রিনিকে। সব জায়গায় সে হারবে না। আদিলের চোখের মুগ্ধতা শুধু তার জন্যেই থাকবে। কিছুটা মরিয়া হয়েই বলে, নিকা করেছ নিশ্চয়ই? তা কেমন হলো তোমার বেগম? আমাকে ভুলিয়ে দিতে পেরেছে?
এই প্রশ্নের জবাব দিতে একটু সময় লাগলো, প্রস্তুত ছিল না আদিল। একটু হেসে এড়াতে চাইল রিনি নাছোড়বান্দা। একটু দ্বিধা নিয়ে আদিল বলল, না না, ভুলবো কেন? তবে এখন জীবন পাল্টে গেছে, ঘোর সংসারী হয়ে গেছি। লাইফ ইজ নট রোজি। রিনি অন্য কিছু শুনতে চেয়েছিল। আদিল তাকে না পেয়ে যে কত কষ্টে আছে তাকে দেখে উচ্ছ্বাস ও আবেগে ভেসে যাবে, এটাই তো স্বাভাবিক ছিল। আদিলের চোখে তার জন্য কোনো আবেগ দেখা যাচ্ছে না, বরং কেমন যেন শকড দেখাচ্ছে। আদিলের অভিব্যক্তিহীনতায় সে ক্ষুণ্ণ হয়, বলে, বুঝতে পারছি আমরা অনেকটাই বদলে গেছি। আমার প্রেমিক এখন এক বাস্তববাদী সংসারী মানুষ হয়ে গেছে। এনিওয়ে, আমার আরেক অ্যাপয়েন্টমেন্ট আছে, চলি, কখনো আবার মিট করব। একটু থেমে বলে, একদিন তোমাকে ফিরিয়ে দিয়েছিলাম, সাহস ছিল না, সমাজ ধর্ম সব কিছুকে উপেক্ষা করে তোমার সাথে পালানোর। তুমি সাহস করেছিলে, সব ছেড়ে আমাকে নিয়ে ঘর বাঁধতে চেয়েছিলে। তোমার বেপনা মোহাব্বতের মর্যাদা রাখতে পারিনি, তাই বোধহয় আর জোটেও নি কখনো। গভীর এক শ্বাস নিয়ে আবার বলে, কলকাতা এলে দেখা করিনি, সাহস হয়নি তোমার সামনে দাঁড়ানোর। আজ যখন সব ছেড়ে সাহস করলাম, তখন সেই প্রেমিকেই আর নেই। আমার বোঝা হয়ে গেছে। বলতে বলতে রিনি নিচের ঠোঁট কামড়ে একটু থামে। রিনি দ্রুতই চলে গেল। আদিলের মনে হলো পালিয়ে গেল যেন। রিনি চলে যাবার পর অনেকক্ষণ গুম হয়ে বসে থাকে সে। তার মনে হলো রিনির সাথে দেখা না হলেই ভালো হতো। রিনির এত রূপান্তর তাকে জোর ধাক্কা দিয়েছে। তাহলে কি সে মোহাচ্ছন্ন ছিল? ভালোবাসলে তো এমন হবার কথা নয়, যে কোনো রূপেই গ্রহণযোগ্য হবার কথা। আদিল খুব কনফিউজড হয়ে গেল। তবে কি কোনো ছিদ্র পথে ও সুন্দর রাবেয়া প্রবেশ করেছে তার মনে? রিনিকে দেখার পর এত কম সময়ের মধ্যে বেশ কবার রাবেয়ার ও সুন্দর মুখটি মনে ভেসে এসেছে। সুন্দর নয়, কিন্তু কি মায়া জড়ানো। আশ্চর্য, আপনি থেকেই এক তুলনা মনে এসেছে, আর রাবেয়াকেই বেশি নম্বর দিয়েছে। রিনির সেই রূপ লাবণ্য যা তাকে মোহাবিষ্ট করে রেখেছিল এ যাবৎ, আজ যেন তীব্র এক ঝটকায় সেই আবেশ কেটে গেল। সাথে নিয়ে গেল তার প্রেমিক হবার গর্ব। এতই ঠুনকো ছিল তার অনুভূতি, যে রিনির জন্য সমাজ মা বাবাকে ত্যাগ করতে তৈরি ছিল। রিনি নির্দিষ্ট দিনে এলে আজ জীবন অন্যরকম হতো। রিনি সেদিন আসেনি। রিনির জন্য নির্দিষ্ট জায়গায় অপেক্ষা করে করে ফিরে গেছিল আদিল। রিনির চিঠি এসেছিল কোনো বন্ধুর হাতে। রিনির বিয়ে, বিদেশ যাত্রা সবই জেনেছিল, আর টুকরো টুকরো হয়ে ভেঙে গিয়েছিল আদিল। আবার সেসব কষ্ট ডেকে আনা। দূর চাই, এত ভাবা পোষায় না। উঠে পড়ে সে। কিছু খাবার নিয়ে যাবে বাড়ির জন্য। একটা কল আসছে। সমীর? না, আর অতীত নিয়ে কথা নয়। এবার তাকে তালা বন্ধ করে দরিয়াতে চাবি ফেলে দেবার সময় এসেছে। আজ থেকে সে আসিফ ইকবালের আব্বা রাবেয়ার শোহর হয়েই বাঁচবে। বাঙালিদের সাথে থেকে থেকে মুহাব্বত নিয়ে গ্লোরিফাই অনেক হয়েছে। রেস্তোরাঁ থেকে বেরিয়ে প্রাণ ভরে লম্বা শ্বাস নিল। বেশ ভারমুক্ত, ফুরফুরে লাগছে। সমাপ্ত। এই গল্পটি সম্প্রতি কয়েক সপ্তাহ আগে দৈনিক সংবাদ অনলাইনে প্রকাশিত হয়েছিল, রবিবাসরীয়তে। কয়েক মাস ধরে দৈনিক সংবাদ, যেটা খুব বহুল প্রচারিত পত্রিকা আগরতলা ত্রিপুরার, তা রবিবাসরীয়টি অনলাইনে প্রকাশ হচ্ছে। এর মধ্যে ব্যাক টু ব্যাক আমার দুটি গল্প প্রকাশিত হয়েছিল। ভ্রম একটি, আরেকটি গল্প প্রায়শ্চিত্ত আমার নেক্সট ব্লগে আসছে। আপনারা সাথে থাকুন, আর প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকুন।